প্রশ্ন হচ্ছে যে আসবেন কেন, তিনি যে কাজটা আসবেন কেন, অন্য দেশে যে আসা যায় না আসবে কেন, আসবেন কেন, কেন আসবেন, অন্য দেশে বোঝা বাড়াতে কেন আসবেন? একটা জিনিস বুঝি না, বাংলাদেশি বা আমরা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট বলে এখনো বলে, তো সেই ইন্ডিয়া কেন আসো? লজ্জা করে না? কেন আসো? ইভেন চিকিৎসার জন্য বেলুড়ে আসো, আসবা না, আমরা যাবো না। মুখে এক, আবার ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, সব কিছু বয়কট করে অরিজিৎ সিং এর গান শোনো, শ্রেয়া ঘোষালের গান শোনো, কেন? এটা তো ঠিক না। যা বলছে সেটা মানতে হবে, মানলো মানলো, না হলে মানবো না, কিছুই না। ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেও আবার হচ্ছে ইন্ডিয়ান টি শার্ট গায়ে পরে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের মিছিলে যোগ দিই, কেন? না বেশি কথা বলবো না, বেশি কথা বললে তোমরা অনেকে অনেক কিছু বলো। তার আগে একটা কথা বলি, নমস্কার, কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানার, কোথা হতে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি সেতু সরকার, আর বেশি কথা বলতে চাই না, ভিডিও শুরু করব, তারপর কথা বলবো, ভিডিও পজ করে করে কথা বলবো। তো আজকে শফিক স্যারের ভিডিও ইউজ করেছি, দেখতেই পারতেছো। আর সবাই যাও, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো ভিডিওটা দেখি আগে। নাম আব্দুল গাজী, আগের নাম ছিল রাশিদুল গাজী। এ যেন সীমান্ত পেরোতেই ভোল বদল। একসময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এদেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী। রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিশ মিলল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। এখানেই শেষ নয়, ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে। শোনো, আমি একটা কথা বলি, বাংলাদেশের বা আমাদের দেশের অনেক মানুষ আছে এরকম অবৈধভাবে ওই দেশে যে রয়েছে। বৈধভাবে গেলে তো কোনো সমস্যা নাই, তাই না? অবৈধভাবে কেন যেতে হবে? গেলেই তো হচ্ছে এই যে অন্য যে দেশ থেকে আসে সেই দেশেরই দুর্নামটা হয়। কেন? পাসপোর্ট বা প্রপার ওয়েতে গেলেই তো হয়, তাই না? আবার সেখানে গেছো তো গেছো, সেখানে গাঁটি মেরে রয়েছো একদম, কি তো কয়, জামাই বাড়ির মতো। সেখান থেকে আর ব্যাক করে আসতেই চাইতেছে না, কেন? কেন আসবে না? দাঁড়া, আর কথা বলবো, ওয়েট, বুঝে শুনে কথা বলতে হবে। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, বিয়ে শাদী করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, শাশুড়ি আমার নামে জায়গাও লিখে দিয়েছে। বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা, সাতক্ষীরা থানা। কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন ভারতের ভোটার? স্থানীয় সূত্রে দাবি 2012 সালে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে আসেন রশিদুল গাজী। কাজ করতে বাংলাদেশে কাজের অভাব নাকি? আলাপ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে। পরে তাদের বিয়ে হয়। অভিযোগ, এরপরই শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকার ভোটার কার্ড বানিয়ে ফেলেন তিনি। রশিদুল গাজীর বদলে দেওয়া হয় আব্দুল গাজী। এই প্রশ্ন উঠছে, তাহলে কি এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? জানি না গো। একদিকে উত্তর 24 পরগনা লাগোয়া বাংলাদেশের সীমান্ত এলাকায় গ্রেফতার করা হচ্ছে একের পর এক বাংলাদেশিকে, অন্যদিকে এই উত্তর 24 পরগনাতেই ধরা পড়ছে টুকরো টুকরো বেশ কিছু ছবি। সবেরই নেপথ্যে এসআইআর। পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই বদলে যাচ্ছে উত্তর 24 পরগনার একাধিক জায়গার ছবি। কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছেন পরিচারিকা ও গৃহসহায়িকারা, কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা। কারুর এলাকায় পরিচিতি রহিমার মা নামে, কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী। বিরাটি, বিশরপাড়া, নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকার গৃহকর্ত্রীদের অনেকেই দাবি করছেন হঠাৎই কাজ ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন তাদের গৃহসহায়ক। কেন গো তারা দিচ্ছ তাদের? তা খেতে পারে না বাংলাদেশে, তার জন্য তোমাদের দিকে গেছে একটু, তো একটু আশ্রয় দাও না, কি হইছে? খেতে পাইতেছে না বাংলাদেশে, খেতে পারে না, না খেয়ে মরে যাওয়ার মতো অবস্থা, রাতের বেলায় পালাই যেতেছে। আরে হিন্দুরা পালায় যায়, এটা একটা কথা থাকে না? এটা তো পালায় পাকিস্তান যাওয়ার কথা, তাই না? ইন্ডিয়া তো যাওয়ার কথা না, কেন যাচ্ছে? তাদের দেশে এতই দুর্ভোগ লাগছে, আবার ওইখানে যে বিয়েও করতেছে, হ্যাঁ খাইছে, বিয়ে করছে, আবার পাতানো একজন বাবার বানাইছে, তার মাধ্যমে আবার ভোটার কার্ডও বানায় ফেলাইছে। ওয়াও, এত সুবিধা ভাই, আমিও যাইতে চাই ইন্ডিয়া, ঠিক আছে, কিন্তু পালায় না, পাসপোর্ট করে প্রপার মানে বিষয়ে যাইতে চাইতেছি, ঠিক আছে? না 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 না, ইন্ডিয়ান বাসীরা ঠিক করতেছে না, তাদের ধরে ধরে ভাই পাঠা দিতেছে। ওনার নামটা ঠিক জানি না, ওনার মেয়ের নাম রহিমা, তো আমরা রহিমার মা বলে ডাকতাম। হঠাৎই চলে গেছেন, বলেছেন যে এরকম পরিস্থিতিতে আর কাজ করতে পারবে না। আহারে, কি হলো? কিন্তু বাংলাদেশ চলে গেছেন এটা বলেননি, কোথায় গেছে আমরা জানি না। আচ্ছা, কাজ করতো ওনার ওয়াইফ? মাঝে মধ্যে খবর
টবর চললে টিভিতে জিজ্ঞাসা করতো কীরকম খবর, কী খবর হচ্ছে এইসব, তারপর হঠাৎই একদিন চলে গেলে। ওনারা যেহেতু ডিটেনশন ক্যাম্পে যেতে চান না, তাই জন্য ওনারা চেষ্টা করছেন যেন এখান থেকে চলে যাওয়া যায়, বাংলাদেশে আবার ফিরে যাওয়া যায়। এইসব অঞ্চলে পরিচারিকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরে তারা বাঁধছে রহস্য। প্রশ্ন উঠছে, তারা কি তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী? তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন? উত্তর 24 পরগনার বিশরপাড়া থেকে অনেকেই যখন বাংলাদেশে ফেরার তোড়জোড় করছেন, তখন এক চিলতে বাড়ির উঠোনে বসে আতঙ্কের প্রহর গুনছেন মোহাম্মদ আলম। বাংলাদেশেও কিছু নেই, এখানেও কিছু নেই, এখন ডকুমেন্টস না থাকলে তো চলে যেতে হবে। বাংলাদেশ ডকুমেন্টস নাই, আতঙ্ক রয়েছে। তাহলে তুমি যদি বাংলাদেশে, তোমার বাংলাদেশের ডকুমেন্টস আছে? না, কিছু নেই। আমার ওই 2006 লাইসেন্স আছে, লাইসেন্সের পরে তারপরে সব করেছি আমি। এই আতঙ্ক গ্রাস করছে 26 বছরের সামাদ মিদ্দাকেও। কলকাতা বিমানবন্দরে ওই দেশে যেও কিছু করতে পারে নাই, মানে এত গরিব। আমার জন্মই এখানে, আমার দাদু এসেছিল অনেক আগে, তা কাগজপাতি কিছু আমাদের আছে 2002 সালের, কিন্তু আমার 26 বছর এখানেই জন্ম। বুঝে উঠতে পারছি না, হয়রান হয়ে যাচ্ছি, কি করব আমরা। অনিমা খাতুন, এই আমার একটা কথা আছে, মহিলা এই যে জন্ম হয়েছে ওই দেশে যাই, ঠিক আছে, ওর বাপ দাদুরা ওইখানে বাংলাদেশ থেকে ওখানে গেছে, এখন ওর জন্ম তো ওইখানে, এখন ওর কি হবে? ওখানে ইন্ডিয়া থাকবে নাকি বাংলাদেশে আসতে হবে? সব দল বসাল নিয়ে টিয়া সব ফ্যামিলি কি করবে এটা বলো তো? সময়ে এসেছিলেন বাংলাদেশ থেকে, বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন, আধার কার্ড রেশন কার্ড আছে। ছেলেমেয়েরা আগেই বাংলাদেশে চলে গেলেও তিনি এখনো থেকে গেছেন। না না, তাকে পাঠাই দিও না। কলেজ পড়ুয়া নাতনিও। বলছি আপনার বাড়ি কোথায়? নাতনি দেখতাম একটু। যশোর। আপনি কত বছর এখানে কাজ করছেন? না থাক, বলবো না। 36 বছর। 36 বছর, কিন্তু লিস্টে নামটা উঠেছে না? কেন? কোনো জায়গায় নাম নেই? না। আধার কার্ড হয়েছে? হ্যাঁ, আধার কার্ড আছে, আধার কার্ড আর রেশন কার্ড আছে, এই দুটো আছে, কিন্তু আর কিছু নেই। না গো, তাই তো? এই দুইটা মমতা দিদি করে দিয়েছে। আমি জাতি চাচ্ছি না, কি হয় আল্লাহ জানে। ও ভাই, পুরো যশোরের ভাষা। এই পরিস্থিতিতে হুঁশিয়ারি ছাড়তে পারে নাই ভালোবাসা অধিকারীর গলায়। আর 24 ঘন্টা বাকি আছে, পালাও এখান থেকে। যদি না পালাও, আমার কথা নয়, অমিত শাহের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে? বলেছে ডিটেক্ট মানে কি? চিহ্নিত। তারপরে কি বলেছে? ডিলিট মানে কি? তারপরে কি বলেছে? ডিপোর্ট মানে কি? ডিফল্ট। আচ্ছা, এইবার স্যার কিছু বলবে। মারাত্মক একটা রিপোর্ট দর্শক নিশ্চয়ই আপনারা ফিল করছেন। কিভাবে ওপার থেকে লোকজন এসে এখানকার আইডেন্টিটি তৈরি করে থাকতে শুরু করে দিয়েছিলেন। বিয়ে করেছেন, কেউ 26 বছর ধরে জায়গা দেওয়া হয়েছে, তারপরে মানে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলা হয়েছে। ভাই আমিও আসবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আমার একটা মানে বিয়ে করতে হবে সামনে ভাই, একটা মেয়ে দরকার। আর শ্বশুর এমন থাকতে হবে যার আর কোনো ছেলে টেলে নাই, ঠিক আছে? এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে হবে। ইন্ডিয়া এরকম আছে কারো জানা? অবশ্যই জানাও, বিয়ে করবো যাতে পুরো সম্পত্তি আমার নামে লেগে দেয় আমার শ্বশুর, ঠিক আছে? একটা মাত্র মেয়ে, এমন পাত্রী থাকলে কেউ আমার একটু জানাও ভাই, আমার এটা চরম ইচ্ছা ভাই, সিরিয়াসলি। না, আসবো আমি এখান থেকে ওদেশেই যাবো মনে করো, কিন্তু মানে পরে আগে আছে কিনা এরকম একটু জানাও, ঠিক আছে? মজা করলাম। আমার তো মনে হয় এই রিপোর্ট সকলকে শেয়ার করা উচিত, দেখানো উচিত। বিশেষ করে টিএমসি যারা আছেন, যারা অনেক বড় বড় কথা বলছেন, তাদেরকে দেখানো উচিত যে এই বাংলাতে বাংলাদেশিরা কিভাবে থাকছেন। আর তাদেরকে আড়াল করতেই বা তাদেরকে এখানে থাকার সুযোগটা আরও করে দিতেই হয়তো তারা চিৎকার করছেন। ফলে তাদেরকে এটা দেখিয়ে প্রশ্ন তৈরি করা উচিত যে এই জন্যে কি আপনারা বলছিলেন যে নো এসআইআর, আর এখন এসআইআর হচ্ছে শুনেই সব একার ঠ্যাং সব পালানোর চেষ্টা করছেন, ভয় পেয়ে গেছে, চলে গেছেন অলরেডি, মানে দেশ ছেড়ে, ভারত ছেড়ে। কিছু মানুষ রয়ে গেছেন, তারা মিডিয়ার সামনে আসছেন বা তাদেরকে আনা হচ্ছে, তো সেখান থেকে আরো বিষয়টা পরিষ্কার হচ্ছে। পালাতে পারে না, এখন পাওয়া যাচ্ছে না। যারা ওখানে এলাকায় থাকতেন, কাজ করতেন, পরিচারিকার কাজ করতেন, সব চলে গেছেন।
এবার বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাবে রে। এই বাংলাটা বাংলাদেশিদের একটা মুক্তাঞ্চল হয়ে গেছিল। এখন যেহেতু এসআইআর হচ্ছে, নাম না থাকলে মুশকিল, ওখানে বলে দেওয়া আছে নাম যদি না থাকে ডিলিট, তারপরে ডিপোর্ট করে দেওয়া হবে। তাই পালান পালান পালান। শুভেন্দু অধিকারী কদিন ধরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, পালান পালান। 4 তারিখ থেকে বিএলওরা সব যাবেন, নাম না উঠলে তখন কিন্তু মুশকিল। তো অনেকের মধ্যে একটা ভয় ধরেছে যে যদি নামটা না থাকে তাহলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, সেই জন্য অনেকেই আগে থেকে পালাচ্ছেন। জিজ্ঞেস করবে কোথা থেকে আসছো। ভারতীয়রা পালাচ্ছেন না, তাদের কোনো প্রশ্নই আসে না। যারা এখানে থাকছিলেন তারা পালাচ্ছেন। তো তার মানে এটা তো একটা ভালো টোটকা হয়েছে। এসআইআর একটা ভালো টোটকা দেশকে পরিষ্কার করার ক্ষেত্রে, সাফাই অভিযান করার ক্ষেত্রে। দেখুন, কিছু মুখ দেখে হয়তো আপনাদের অনেকেরই মনে হবে আহারে এনাদেরকে ছেড়ে চলে, মানে দেশ ছেড়ে চলে যেতে হবে বা কোথায় যাবেন, আহারে আহারে মনে হচ্ছে। তো অনেকেরই দেশের নিরাপত্তার স্বার্থে এই আহারে আহারে করা যায় না। যখন কিছু অন্যায় কাজকর্ম হয়, দেখবেন এই দেশেও অনেকে, দেশের অন্দরে তো অনেক অন্যায় কাজ করেন না, কেউ চুরি ডাকাতি করে, কেউ ধর্ষণ করে, তো তারও মুখটা কিন্তু এরকম লাগে। যখন ঘটনা ঘটে যায়, যখন অ্যারেস্টের ব্যাপারটা হয়ে যায়, তারপরে তাদেরকেও ক্যামেরার সামনে ধরবেন, আহারে আহারে গো বেচারা মুখ লাগে। খারাপ কাজ তো সে করেছে, হয় তাদের বিরুদ্ধে আইনি প্রসেস হয় না। ফলে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তাদের হয়তো অন্য সুর, গলায় মানে কান্নার সুর, অমক তমক দেখানো হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসবেন কেন? তিনি যে কাজটা আসবেন কেন? অন্য দেশে যে আসা যায় না, আসবেন কেন? কেন আসবেন? অন্য দেশে বোঝা বাড়াতে কেন আসবেন? ফলে এলে তো সমস্যা তো ভোগ করতেই হবে। সব সরকার তো চুপ করে বসে থাকবে না যে যা এসেছো মগের ধর্মশালা করে খাও, যাও কেন? নিজের দেশে কিছু করে খাও না, তাইলে তো নিরাপত্তার স্বার্থে এটা তো করা যায় না। বাংলাদেশ তো ভালো করা যায় না। ফলে কিছু মুখ দেখে হয়তো কারো সিম্প্যাথি হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে কখনো কখনো দেশকে কঠিন হতে হয়, মানে দেশের সরকারকে কঠিন হতে হয়, কঠোর হতে হয়। আর একটা জিনিস বুঝি না, বাংলাদেশি বা আমরা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট বলে এখনো বলে, তো সেই ইন্ডিয়া কেন আসো? লজ্জা করে না? কেন আসো? ইভেন চিকিৎসার জন্য বেলুড়ে আসো, আসবা না? আমরা যাবো না? মুখে এক, আবার ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, সবকিছু বয়কট করে অরিজিৎ সিং এর গান শোনো, শ্রেয়া ঘোষালের গান শোনো, কেন? এটা তো ঠিক না। যা বলছি সেটা মানতে হবে, মানলো না হলে মানবো না, কিছুই না। ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেও আবার হচ্ছে ইন্ডিয়ান টি শার্ট গায়ে পরে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের মিছিলে যোগ দিই, কেন? যাবো না, আমরা যাবো না ইন্ডিয়ায়, তাই না? আমরা যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেছি, যাবো না, যেও না তোমরা। যাও কেন? শুধু ওই দেশের বোঝা বাড়াচ্ছ কেন? ওটা কি ধর্মশালা নাকি? ধর্মশালা তো না। নিজের দেশে থাকো, নিজের দেশে কিছু করো, খেটে খাও, ভালোই তো। ওই দেশে কেন যেতে হবে? এই যে এই সুন্দর করে মানে কি বলে দিছে, যাদের নাম নাই তাদের রাখা হবে না, এই ভয়তে অনেকে পালায় আসতেছ। এত সুন্দর করে সারা অনেক বছর ধরে একটা সংসার তৈরি করেছে, সবগুলো রেখে চলে আসতে হচ্ছে না? কেন যাও? কেন এই ঘর বাঁধছো, আবার ঘর ভাঙতে হচ্ছে কেন? ঘর তৈরি করে ঘর ভাঙতে হচ্ছে, পালাতে হচ্ছে ছেলে মেয়ে সব কিছু নিয়ে, কেন? কি দরকার যাওয়ার? আর আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, বলবে তুই ইন্ডিয়ার দালাল, এমন কথা বলতেছিস কেন? দালাল কি? যেটা আমাকে যেই প্রশ্নটা করে ইন্ডিয়ার দালাল, তাকে আমি প্রশ্ন করতেছি যে ভাই তুমি নিজে একটু বিবেচনা করো, সারাক্ষণ ইন্ডিয়ার পিছনে কাটি করে কেন ওই দেশ, আমাদের দেশের মানুষ ইন্ডিয়ায় যে ঘর বাঁধতে হবে এবং সব ফ্যামিলি নিয়ে কষ্টের মধ্যে চলে আসতে হবে? আহারে তো লাগেই, কিন্তু লাভ কি? যাও কেন হয়? যা এসআইআর যে টোটকা, তাতেই দেখছি সব নিজেরাই পালাচ্ছেন। অবশ্যই শুভেন্দু অধিকারীরা হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু ভুল কি হুঁশিয়ারি দিচ্ছেন? আমি শুধু বলবো তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে দেখতে, এটা যারা অস্বীকার করেন, যারা বলেন যে বাংলাতে কথা বললেই শুধু বাংলাদেশে বলে দেওয়া হচ্ছে, তো ইনারাও তো বাংলাতে কথা বলছেন, এই বাংলাতে আছেন, তো ইনারা কারা? এই লোকের জন্মই তো ইন্ডিয়ায়, নিজেরাই তো স্বীকার করছেন ওরা ওপার থেকে এসছে, এখানে থাকতে শুরু করছে, বা অনেকে তো চলে গেছেন বলে খবর আসছে। তাহলে নাতনিকে দেখতে চাই, সবাই তো বাংলাতেই কথা বলছেন, তাহলে কেন বাংলাতে কথা বললেই তাদেরকে এই বঙ্গের মানুষ আমরা কেন ধরবো? বাংলাতে কথা বললেও যে তারা এই বাংলার বা এই ভারতের নাগরিক না, এ তো জলজান্ত প্রমাণ। এরপরেও বলবেন যে বাংলাতে কথা বললেই দোষ, বাংলাতে কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আরে বাংলাতে কথা বলে বাংলাদেশি বলা হয়, তার কারণ আছে, কারণ ওপার থেকে এসে তারাও বাংলাতেই কথা বলেন, কিন্তু আইডেন্টিটি তৈরি করে, কিন্তু আদতে তারা ওপার বাংলার। সেই জন্যই বাংলাতে কথা বললে অনেকে সন্দেহ করা হয়। সন্দেহ করাটা দোষ না,
সন্দেহের কারণ রয়েছে। বাংলাতেই বলবে তো, তাই না? ভাষায় তো বাংলা। ভিন রাজ্য থেকে অত্যাচার হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে বলে দেখুন না এইসব ভিডিওগুলো, দেখুন না এইসব ভিডিওগুলো যেগুলো সামনে এসছে দেখুন না, এরাও তো বাংলায় কথা বলছেন। তাহলে বাংলাতে কথা বললে কেন বাংলাদেশি বলে অনেকে সন্দেহ হয়? এ তো জলজান্ত প্রমাণ, এ তো প্রমাণ, একেবারে ডকুমেন্ট তো, ডকুমেন্ট তো। এরপরও বলবেন সন্দেহ করলেই আমরাও তো বাংলায় কথা বলছি। হ্যাঁ, হতে পারে এপার বাংলারও কেউ কেউ সন্দেহের মুখে পড়ে যাচ্ছেন, কারণ যেহেতু এটাকে মানে চাল কাঁকড় আলাদা করাটা একটা সমস্যা হয়ে যায় না। সবাই বাংলায় কথা বলছেন, আমরাও বলছি, ওপার থেকে এসে লোকেরাও বলছেন। তবুও চাল চলন কিছু ডকুমেন্টের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়, কাউকে কাউকে সন্দেহ করে আটক করা হয়, পরে হয়তো জানা যায় যে না উনি এপার বাংলার, তাকে ছেড়ে দেওয়া হয়। তো এরকম চাল কাকড় আলাদা করতে গিয়ে কিছু কিছু মানুষকে হয়তো হেনস্থার শিকার হতে হয়েছে, কিন্তু টার্গেটটা তো বড়, যে এটাকে আমার পরিষ্কার করতে হবে। সেটা করতে গিয়ে কিছু মানুষের হেনস্থা, সেটাকে বড় ইস্যু করে সব বাংলাদেশিকে থাকার জন্য সুযোগ করে দেওয়া, এটা তো ঠিক না। এই যে সব এখন পলাচ্ছে, এতদিন তো সব চুপ করে বসছিলেন। আমার একটা প্রশ্ন আছে, সব তো চুপ করে বসছিলেন, মানে এখানে কাদের পাঠানো হচ্ছে? মানে শুধুমাত্র মুসলমানদের, হিন্দুদের কি মানে যারা হিন্দুরা গেছেন তাদেরও কি মানে মানে ওখান থেকে উচ্ছেদ করে বাংলাদেশে পাঠানো হচ্ছে যারা বাংলাদেশি হিন্দুরা ছিল? মানে এই জিনিসটা আমি জানি না, আসলে একটু কেউ জানলে অবশ্যই জানাও। আর দিদিমণি বলছিলেন এসআইআর করতে দেবো না, ওনারাও চুপ নিশ্চিন্তে বসেছিলেন। আর যখন দেখলেন যে দিদিমণি রুখতে পারছেন না, হচ্ছে না, আটকারে গেল না, এসআইআর হবে, সব এখন পয়াকার ঠ্যাং সব পালাচ্ছেন, সব পালাচ্ছেন। এবং আজকেও দেখবেন, আজকেও অভিষেক ব্যানার্জি মানে কথা বলছেন, শুনবেন, মানে এদের জন্য মানে কি অবস্থা হয় বলুন তো? এদের জন্য একটা দেশ কখনো সুরক্ষিত থাকতে পারে? দেখুন কিভাবে কথা বলেছেন, ওই বাংলাদেশি বা বাংলায় কথা বলা নিয়ে কি বলেছেন, আরো একবার শুনুন দর্শক। বলে দাঁড়িয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে 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 তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে। আমার প্রশ্ন যে ইনারা কারা? এনারা কি যোগ্য? ইনারা কারা? কেন এটা বলছেন না যে যারা বাংলাদেশি তাদের নাম যেন কোনো হবে তালিকায় না আসে, সেটা দেখতে হবে, সেটা নিশ্চিত করতে হবে। আর যোগ্যরা যেন তারা যোগ্যরা তো জায়গা পাবেনি, এটা নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু যারা অযোগ্য তারা যেন একজনও তালিকায় নাম না তাদের থাকে সেটা দেখতে হবে। এই কথাটা কেন বলছেন না? আপনি যোগ্য করছেন, যোগ্য বলতে আপনি কাদেরকে এন্ট্রি করে দেওয়ার চেষ্টা করছেন? আর বাংলাতে কথা বলি বাংলাদেশি, আরে আবারও বলছি বাংলাতেই কথা বলছি, সবাই তো বাংলায় কথা বল ভাই। তো তারা এপার বাংলার সব তো আইডেন্টিটি তৈরি করে ফেলেছেন, কাগজপত্র সব তো তৈরি করে ফেলেছেন, কিন্তু তারা তো বাংলায় কথা বলছে, তারা তো বাংলাদেশি। তো সেই বাম আমল থেকে শুরু হয়েছে, বাম আমল থেকে আজকে তৃণমূল কংগ্রেসের আমলেও তো প্রচুর সব ঢুকেছিলেন, অনেকে এখন সব কেটে পড়ছেন, সংখ্যাটা অনেক ছিল। বাম আমলেও ঢুকেছে এবং তৃণমূল আমলেও অনেক বেশি ঢুকেছে, তারা সব কেটে পড়ছেন। যারা অনেক আগে ঢুকেছেন তারা হয়তো একটু থাকার চেষ্টা করছেন যদি সুযোগ পায়, আর তৃণমূল আমলে যারা ঢুকেছেন তারা অনেকে পালিয়ে যাচ্ছেন। সব দেখছেন তো কলোনি সব ফাঁকা হয়ে গেছে, যেসব ছবি দেখতে পাচ্ছি সব চলে এসছে। ভালোই হয়েছে, পরিচারিকার কাজ, ওই তো বাংলাদেশ কি অবস্থা, তারও আবার কত ফুটানি, এখানে এসে এইসব কাজ এইভাবে তারা থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা থাকতে দেবো কেন? আমরা থাকতে দেবো কেন? মতো জায়গাতে কেন আসবে কেন? তো ফলে দর্শক এটা প্রমাণ, কিন্তু এরপর তৃণমূল কংগ্রেসের একটা কথা বলা উচিত না। যারা ওই কথা বলেন যে বাংলাতে কথা বললেই বাংলাদেশি, এবং যারা ওই বাংলা পক্ষের লোকেরা যারা বড় বড় ফুটানি মারেন, তাদের এই ভিডিও দেখা উচিত যে দেখুন ওরাও বাংলায় কথা বলছেন, কিন্তু নিজেরাই স্বীকার করছেন আমরা বাংলাদেশি, এখানে থাকতাম, এখানে আছি। অনেকের বাড়িতে কাজকর্ম করার, অনেকে বুঝতে পারেননি, তাদেরকে কাজ করিয়েছেন, পরে জানতে পারছেন হয়তো। তো এই হচ্ছে দর্শক একটা জ্বলন্ত ডকুমেন্ট যে এই বাংলাতে, এপার বাংলাতে বাংলাদেশিরা কিভাবে একেবারে জ্বর গেড়ে বসে পড়েছেন বা বসে পড়েছিলেন। এখন এসআইআর হচ্ছে, অনেকে পালাচ্ছেন, কেউ হয়তো এখনো জল মাপছেন, দেখছেন, অপেক্ষা করছেন, হয়তো দেখবেন তারাও পালাবেন, না পালালে তো ব্যবস্থা তো হবেই, সেটা তো শুভেন্দুরা বলছেনই। ফলে শুভেন্দুরা যে কথাটা বলছেন এটা কি শুভেন্দুদের দোষ নাকি বাস্তব ভিত্তি দেখে শুভেন্দুরা এইসব কথাগুলো বলছেন? হ্যাঁ, আর এদিকে পরিস্থিতি অভিষেক তো এখনো লড়াই করে যাচ্ছেন, বাংলাতে কথা বলি তো তাদেরকে এখানে থাকতে দিতে হবে। আবদার ভাবুন, আবদার আসলে ওই যে না হলে হয়তো জিততে পারবেন না সেই ভয়টা আছে। ফলে বাংলায় কথা বললেই তাদেরকে এন্ট্রি করে দাও, তাদেরকে রাখার ব্যবস্থা করো,
এই হচ্ছে ওনাদের আন্দোলন। বাংলাদেশিদের ভোটেই জিতে দিল্লিতে যাবেন, তো দিল্লিতে আমি কিছু বলি না, বললেই দোষ। এদের সব তো চিহ্নিত করে রাখা হয়ে গেল, তো যারা যাবেন ওনারা নিয়ে যাবেন কিনা জানি না, কিন্তু বাকি যারা আছেন বিরোধী তাদেরকে এইগুলো ডকুমেন্টগুলো সাবমিট করতে বলতে হবে। সাবমিট করুন। দেখুন না, এই যে যারা ফুটানি মারছেন দেখুন তো, চোখের সামনে বড় বড় পোস্টার করে টাঙিয়ে দিন। অনেক তো ফুটানি হচ্ছিল, কি এসছে মিডিয়া রিপোর্ট, কি সামনে উঠে এসছে? হ্যাঁ, গল্প, এসব গল্প কথা নিজেরা প্রত্যেকে স্বীকার করছেন এটা গল্প কথা। দর্শক, আমার মনে হয় এই ভিডিও অনেক বেশি করে শেয়ার করা উচিত, মানুষকে দেখানো উচিত। কংগ্রেসের এই যে কারচুপি, অযোগ্যদেরকে সারা জীবন ওই চাকরিতেও অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা, এখানেও অযোগ্য যারা ভোটার তাদেরকেও তালিকাভুক্ত, একটা করার অবৈধ ভোটার যারা কার্যত তাদেরকেও তালিকাভুক্ত করার একটা চেষ্টা হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের এই যে বিষয়টা, এটা আরো খোলাসা করে দেওয়া উচিত যে এই সরকার থাকলে এই বাংলার বাংলা থাকবে না, আরো একটা বাংলাদেশ হয়ে যাবে। কারণ ওপার থেকে আসা লোকজনদেরকে নিশ্চিন্তে রাখার জন্য সুবন্দোবস্ত করার চেষ্টা করে এই সরকারটা। ফলে একে হটাও, বাংলাকে বাঁচাও। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ। কি আর বলবো, সবাই আরামবাগ টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। একটাই কথা, নাম আব্দুল মুস্তফা কামাল। যাই বিপদে পড়ছে, এখন আবার ব্যাক টু চলে আসবে বাংলাদেশ। ভালো হয়েছে। গেছো কেন তুমি? গেছো কি দুঃখে গেছো? তোমার কেউ মারছে না পিড়াইছে? কেন আইসো কেন বলো? যে দেশে জন্মগ্রহণ করছো সে দেশেই মরো, সহজ কথা না। আমার ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে গেল, যাই হোক বাদ দাও, কারণ আমার জন্ম ইন্ডিয়া হয়েছিল তো সেটা বিষয় না। গিয়েছিলাম, যাই হোক বাদ দাও, আমার কথার বাদ দিই। কিন্তু এই যে যারা গেছো ঠিক করো নাই, চলে আসো বন্ধু, চলে আসো তোমরা। এত গেছো কষ্ট করে, আবার কষ্ট করে দই খেয়ে চলে আসছো সবার, এটা খুবই খারাপ দেখা যায়। ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে দৌড়াদৌড়ি করে রাতের অন্ধকারে পলা চলে আসতে হচ্ছে আবার তোমার দেশে, তোমার মাতৃভূমিতে। এটা আসলে খুবই কষ্টদায়ক। তো আমি একটাই কথা বলি, যাও না, যাওয়ার দরকার নেই, ঠিক আছে? নিজের দেশে কিছু করো। নিজের দেশে, এই যে ঢাকা শহরে, খুলনা শহরে, বরিশাল শহরে কত জায়গায় কাজের মহিলা রাখে। আজকাল জানো কত দাম মহিলাদের? পার পার্সন 600, 700, 1000 টাকা করে নেয়। একটা ম্যাচে 6 জন হইলে সবাই 600 করে, 36,000 টাকা মাসে। এরকম 4-5টা বাসায় কাজ করলেই তো হয়ে গেল। কিছু করলে সব জায়গায় করা যায়, নিজের দেশেও করা যায়। তো আসো, আমাদেরও তো কামের বেটি দরকার, আসো, আমি দিব, সমস্যা নাই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন ছিল কমেন্ট করে জানাও। নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আরামবাগ টিভি স্যারের চ্যানেলও যা ভিজিট করো, ভালো লাগবে। সো নমস্কার সবাইকে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবাই, ঠিক আছে? নমস্তে।